দেখেন, গত ক্লাসগুলোতে আমরা এই যে অ্যারের লুপ করা কিন্তু শিখছি, কিন্তু অবজেক্টের লুপ করা শিখি নাই। তো অবজেক্টের লুপে আমরা আসতেছি, সমস্যা নাই। আমরা একটা জিনিস দেখতে চাই, এই যে অ্যারের মধ্যে যখন লুপ করলাম, এই যে সাম দিয়ে বা ফিল্টার দিয়ে বা ফাইন্ড দিয়ে যাই করি, ফর ইচ দিয়ে, ভিতরে একটা ফাংশন লিখছি। এই ফাংশনের মধ্যে কিন্তু এই ডাটাটা পাইছি আমি। এইটা কেন হলো যে এরকম একটা একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন আসলো কোথা থেকে? এই জিনিসটা একটু প্রথম দিকে মাথার বুঝে যায়। এইটা আজকে আমি একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখেন, আমি যখন নাম্বার ডট ফরিচ কল করতেছি, আসলে কি করতেছি? জাভাস্ক্রিপ্ট করে কি পিছন দিয়ে কেউ জাভাস্ক্রিপ্ট পিছন দিয়ে করে কি, এই যে এরকম একটা জিনিস তৈরি করে নিজে নিজে, এবং তার মধ্যে এই মেথড গুলো সে নিজেই তৈরি করে রাখছে, যে যেমন ফরিচ, ফাইন্ড, ঠিক আছে? এরকম মেথড সে নিজেই তৈরি করে রাখছে, যেরকম এরকম। এই কারণে আমি এই যে আমি কি করতে পারি, নাম্বার ডট ফরিচ দিতে পারি, নাম্বার ডট ফাইন্ড দিতে পারি, তাই না? এখানে কিন্তু তাই করছি। কিন্তু খেয়াল, এইটার ভিতরে আবার একটা ফাংশন দেওয়া যায়, খেয়াল করছেন? মানে এই ফরিচ তো প্রত্যেকটার মধ্যে ঢোকে, যে এগুলো প্রত্যেকটার মধ্যে ঢোকে, এই ঢোকার সময় ডাটাগুলো কাকে দেয়? এই ডাটাগুলোকে ভিতরের একটা ফাংশন আছে, এর মধ্যে আবার প্যারামিটার হিসেবে, মানে আমরা জানি যে কোন একটা ফাংশন কল করলে আর্গুমেন্ট কল করে দিতে হয়। যেমন ধরেন, আমি একটা ফাংশন লিখলাম আপাতত, দেখেন এটা কিন্তু আমি সব এগুলো দেখাইছি আগে, কিন্তু আমি একটু আপনাদের মনে করে দিচ্ছি। দেখেন, ধরেন একটা ফাংশন আমি লিখলাম, দুইটা সংখ্যার যোগফল বের করবো। ফাংশন ধরেন এডিশন, মানে যোগ করার ফাংশন লিখলাম। আমি এখানে কিন্তু এ বি দুইটা ডাটা নিতে পারি, তাই না? দেখাইছি না? হ্যাঁ, এখন কিন্তু আমি ভিতরে এই দুইটা যোগফল দেখাইতে পারি, কনসোল ডট লগ এ প্লাস বি। এখন দেখেন, এই ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আমি দুইটা ডাটা নিলাম, নিয়ে আমি কনসোল লগ এ ডট বি করলাম। তাহলে আমি এ বি এর মান দিলেই না এ আর বি যোগ করবে, তাই না? এই মানটা দেবো কোথায়? এই মানটা দেবো যখন আমি এই ফাংশনটা কল করব, তখন আর্গুমেন্ট হিসেবে এই মান দুইটা দিয়ে দিব। এই যে 10 যোগ 10, 20। এই দেখেন, যখন আমি একটা ফাংশন কল করার সময় এই দুইটা মান এভাবে দিয়ে দিব, কমা কমা দিয়ে, তখন ফাংশন দেখবে যে এই মানে জায়গাটায় কি প্যারামিটার আছে, এ, তখন ফাংশন এর মান 10 করে দিবে, আর বি এর মান কি করে দিবে, 20। তারপর এইভাবে কল করার দ্বারা আমি ডাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিলে সে এই মানটার সাথে এটা অ্যাসাইন করে ফেলবে। তখন এই 10 আর 20 যোগে 30 দেখাবে। বুঝতে পারছেন? তার মানে দেখেন, এই ফরিচ যে ফাংশনটা, তার মধ্যে যখন আরেকটা ফাংশন দিলাম, তাই না? এই যে এরকম দিলাম, ওই যে আমরা যখন যে লুপ করছিলাম, এইভাবেই তো দিলাম, তাই না? আরেকটা ফাংশন, এইটা এই ফাংশনের পেটের মধ্যে আরেকটা ফাংশন। তার মানে এইটা একটা কি প্যারামিটার, এখানে একটা ধর এ একটা প্যারামিটার, ঠিক আছে? এই যে প্যারামিটার একটা। তাহলে আপনার বিষয়টা কেমন, মানে এই ফাংশনটা কল করার সময় এই ভিতরে আরেকটা ফাংশন যদি দিয়ে দেন এরকম, এই যে কল করার সময়, তাহলে এই ফাংশনটাই কোন ফাংশনটা হবে, এটা হবে, তাই না? কারণ এই মানটাই তো এটার মধ্যে ঢুকে যায়। এই হলো বিষয়, মানে একটা ফাংশনের মধ্যে দিয়ে আরেকটা ফাংশন ঢুকাই দেওয়া যায়। বুঝছেন? এটাকে জাভাস্ক্রিপ্টে বলে কল ব্যাক, কল ব্যাক ফাংশন, ঠিক আছে? এই ভিতরেরটাকে আমি আরেকটু ক্লিয়ারলি বুঝাবো এখন। মানে মানে জাস্ট দেখাইলাম যে কেন আমি যে এক ফাংশনের মধ্যে আরেক ফাংশন কেন দিই। মানে আপনি একটার মধ্যে ডাটা হিসেবে আরেক ফাংশনকে আবার ঢুকাই দিতে পারেন। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মজা। দেখেন, এই যে আমি দুইটা ফাংশন লিখি, আচ্ছা এটার কথা আমি ভুলে যান। দেখেন এবার একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরেন একটা ফাংশন, ফাংশন এডিশন, যোগ করব, ঠিক আছে? যোগ করব, খেয়াল করেন, এর ভিতরে আমি আরেকটা ফাংশন পাস করে দেবো, এ, এ নামে একটা ফাংশন পাস করে দেবো, মনে করেন এ না, তার এডিশনের মধ্যে আবার বিয়োগ করবো, মানে ফাংশন এডিশন, কিন্তু এর ভিতরে কাজ করবো বিয়োগের। তার মানে কি, এডিশন ফাংশনের মধ্যে আবার বিয়োগের ফাংশন লিখতে হবে। তাই আমরা এখানে একটা প্যারামিটারে একটা নাম লিখে রাখলাম, জাস্ট যে সাবস্টিটিউশন, বিয়োগ। ধরেন এটা একটা ফাংশন আমি পাঠাবো পরে পিছন দিয়ে, তাহলে এইটাকে আমি এখানে কল করে দিলাম। কল করার সময় এইটার ভিতরে দুইটা ডাটা দিয়ে দিলাম। ধরেন সাবস্টিটিউশনের ভিতরে একটা ডাটা দিয়ে দিলাম, এটাকে কল করে দিলাম, মোট কথা শেষ। তাহলে এখানে আমি সাবস্টিটিউশন, হ্যাঁ ঠিক আছে, আরেকটা ফাংশন লিখলাম, এই যে এই ফাংশনটা যেটা আমি পাস করব, ওটাও তো আমাকে লিখতে হবে, তাই না? কারণ এটা আমি এইটার পেটের মধ্যে আরেকটা ফাংশন পাস করতে যাচ্ছি, তাহলে ওইটাও আমি লিখবো, কারণ আমাকে দুইটাই লিখতে হবে। সাবস্টিটিউশন, দেখেন বিয়োগ, এই যে বিয়োগের ফাংশন,
কারণ বিয়োগের সময় কি করে, দুইটা ডাটা নেয়, এ বি, দুইটা ডাটা নিবে, নেওয়ার পরে আমরা ওই বিয়োগ ফলটা পেয়ে যাবো, কনসোল ডট লগ এ মাইনাস বি, তাহলে যা অ্যান্সার হবে তাই। ঠিক আছে, তাহলে মানে আমি এই ফাংশনটা দুইটা ডাটা দিলে সে কি করবে। হ্যাঁ, এখন যদি এমন হয় দেখেন, এখন মজার বিষয়টা দেখেন, এই দেখেন এই ফাংশন, এইটা একটা ফাংশন, এইটা কিন্তু আরেকটা ফাংশন, আর এইটার এটার নাম আমি অন্য একটা দিতে হবে, নাহলে এরকম মিলে যাচ্ছে। হ্যাঁ, মিলানো যাবে না, ধরেন এখানে সাবস্টিটিউট দিলেন শুধু। হ্যাঁ, আচ্ছা গেল। এখন দেখেন এই ফাংশনটা যখন আমরা কল করলাম এডিশন, ধরেন আমি এটাকে এখন কল করে দিব, ঠিক আছে, এই ফাংশনকে কল করবো, এই ফাংশনকে কিন্তু কল করবো না, এটা খালি লিখে রাখছি, যা সেভ করে রাখছি, আর কিছু না, এইটাকে কল করবো। দেখেন এডিশন কল করলে এভাবে কল করার কথা না, এই যে এইভাবেই তো কল করার কথা, তাই না, মানে এটাকে যদি আমি কল করতে চাই, কিন্তু দেখেন ভিতরে একটা প্যারামিটার আছে, তার মানে আমরা কিছু একটা পাস করে দিব, সেটাকে আবার এখানে কল করা আছে, তার মানে দেখেন এইটা একটা ফাংশন, ফাংশন বলেই তো কল করা আছে, তাই না, তার মানে এই সাবস্টিটিউশনের জায়গায় আমি একটা পাস করে দিই, আমি এইটাকে পাস করে দিতে পারি, এই যে এই দেখছেন, পাস করে দিতে পারি, এবং এই যে এই দেখেন এইটা তাহলে একটা ফাংশন হবে, বা ধরেন এই ফাংশনটা পাস করে দিলাম, এই যে তার মানে দেখেন এই ফাংশনটা যে পাস করলাম এর মধ্যে কি এ আর বি আছে না, এই দেখেন পাস করে দিয়ে দিছি, এখন এর বি, এ বিটা এখন এর মধ্যে থেকে, তাহলে আমি এখানে এই এ আর বি ধরেন মান দিয়ে দিলাম 10 না 20 আর কত 10, খেয়াল করেন এখন কি করতেছে, আপনি কেউ কেউ বলতে পারবেন কি করতেছে, ধর এইটাকে যখন আমি কল করব, দেখেন একটু পেঁয়াজ আছে, দেখেন খেয়াল করেন, একটু মানে ঘুরে ফিরে আনছি, রেজাল্ট কিন্তু আসবে, দেখেন এডিশন যখন আমি কল করে দিলাম, কোনটা কল হবে, এইটা, আচ্ছা কল তো হয়ে গেল, এখন ও দেখবে যে তুই কোন ডাটাটা আমাকে দিছিস, কারণ এখানে একটা প্যারামিটার আছে, এটাকে আবার আমি কল করে দিছি এই এই 10 আর 20 দিয়ে, 20 আর 10 দিয়ে, তাহলে এইটা ফাংশন, আমি বললাম কি এইটার ভিতরে আরেকটা ফাংশন পাস করে দিলাম, এই যে এইটা সাবস্টিটিউশন, তাহলে এই মুহূর্তে এইটা হয়ে গেল এইটা, কারণ এর মধ্যে যে ডাটাটা দিব সেটাই তো এটার মধ্যে অ্যাসাইন হবে, তাই না, তাহলে মানে এই মুহূর্তে সাবস্টিটিউশন আর সাবস্টিটিউট কি একই জিনিস। এখন দেখেন সাবস্টিটিউশন দুইটা প্যারামিটার নিতে পারে, এখন আমি এই সাবস্টিটিউশন কল করার সময় এই দুইটা ডাটা দিয়ে দিলাম, খেয়াল করছেন, তার মানে এখন এই ফাংশনটা যদি এই ফাংশন, তাহলে এখন এই 20 আর 10 হয়ে যাবে এ আর বি, এখন আবার রেজাল্ট আসবে এ মাইনাস বি, মানে 20 মাইনাস 10 10, বুঝতে পারছেন, তার মানে দেখেন একটা ফাংশনের পেটের মধ্যে কি করা যায়, আরেকটা ফাংশন ঢুকাই দেওয়া কোড কি যায়, রান এটাকে বলে করছেন কল ব্যাক। কোন জায়গায়? হ্যাঁ, কোড কি কোনো জায়গায় রান করছেন? দেখি না তো। না না রান হয় নাই, আমি দেখাবো, এখন দেখাইনি, এটা এটা রান হবে কোথায় আমি বলি, এটা রান হবে কনসোলে, যে কনসোল ডট লগ, তাই না, কনসোল ডট লগ হলে কোথায় রান হয় বলেন, ওই ব্রাউজারে কনসোলে। ব্রাউজারে কনসোলে দেখা যাবে, এই যে 10 দেখছেন আসছে, মানে আপনারা পেজটা বুঝছেন কিনা, তাইলে তাইলে হয়ে যাবে, ধরেন মানে যদি না বুঝেন তাহলে আরেকবার বলবো, জি, আবার বললেন ভাই বিষয়টা। আচ্ছা ধরেন, ধরেন আমি একটা ফাংশন লিখলাম এডিশন, যোগ করব, ঠিক আছে, কিন্তু আমি জি। যোগের মধ্যে বিয়োগের ফাংশন ঢুকে দিছি, এই যে দেখেন এইটাকে আবার কল করে দিছি এখানে মান দিয়ে, দেখছেন কল করে দিলাম, তার মানে এখন এখন আমি জানি না যে এখানে কি ঘটতেছে, আমি এখনো কিছু বুঝতেছি না, কারণ এখানে কি হচ্ছে, এই ডাটাটা তো আগে আসা লাগবে, তাই না, এই ডাটা না আসলে তো আমি বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে, তাই না, ধরেন আমি আরেকটা বিয়োগের ফাংশন লিখলাম, এ আর বি দুইটা প্যারামিটার নিব, যে দুইটার মধ্যে আমি বিয়োগফল দেখাই দিলাম, এই যে এ মাইনাস বি, এই দুইটা ফাংশনের তো কোনো সমস্যা নেই, তাই না, এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। এখন দেখেন আমি কল করলাম কোনটা, অ্যাডিশন ফাংশন, এইটা কল করলাম না, তাহলে এখন দেখেন এটা মান নিতে পারে, এই যে সাবস্টিটিউশন মান, এটা একটা মান, তাহলে আমি এর ভিতরে এই মানটা দিয়ে দিব কিনা, কল করার সময় তো মানটা দিয়ে দিতে হয় না, এই যেমন এখানে আমরা যে কল করছিলাম তখনই তো মানটা দিয়ে দিছি, তাই না, তাহলে এখন এই অ্যাডিশন যখন কল করলাম এই মানটা দিয়ে দিলাম সাবস্টিটিউট, এইটা এর মধ্যে ঢুকে গেল, তাহলে সাবস্টিটিউটে কি ছিল, ফাংশন, দেখছেন একটা ফাংশন ছিল, তার মানে এই মুহূর্তে আমি একটু ভেঙে দেখাচ্ছি, যখন এই কাজটা করলাম তখন এইটার ভিতরে এইটা ঢুকে গেছে, এই যে এইটা ঢুকে গেছে, এই দেখেন এইটা ঢুকে গেছে, বুঝছেন, খেয়াল করছেন,
এইটার মধ্যে এইটা ঢুকে গেল, তার মানে এইটা এই গোটাটা একটা ফাংশন, দেখেন সাবস্টিটিউট একটা ফাংশন যে কি করতে পারে, এ আর বি মান নিতে পারে। খেয়াল করছেন? এখন এই ফাংশনটাকে আমি ভিতরে কল করে দিলাম সিম্পলি, এই যে এটার মধ্যে কল করে দিলাম। এই কল করলে আমরা জানি এ আবার এ বি নিতে পারে, তাহলে এর মধ্যে আমি 20 আর 10 পাঠিয়ে দিলাম। এখন ভাই এই হ্যাঁ এখানে যে বলো। আপনি 20 আর 10 পাঠাইছেন, হ্যাঁ এটা কি ফাংশনে কল করার সময় কি পাঠানো যাইব? হ্যাঁ, কল করার সময় ডাটাটা পাঠাইতে হয়। মানে এই ফাংশন কল করার সময় আমি কোনো ডাটা আমি পাঠাই নাই, আমি আর একটা ফাংশন পাঠিয়ে দিচ্ছি। মানে একটা ফাংশনের পেটের মধ্যে আর একটা ফাংশন আছে, দেখেন এই যে, মানে মোট কথা এই অ্যাডিশন ফাংশনের পেটের মধ্যে সাবস্টিটিউশন যে নামটা দেখতেছেন না, এইটা মূলত এই ফাংশনটা, বুঝছেন? তার মানে এইটার মধ্যে এইটা আবার কল হয়ে গেছে, এবং এইটা কল হয়ে যাওয়ার কারণে এটা যে এ আর বি নেয়, ওই এ আর বিটা এখানে দিয়ে দিচ্ছি। না, এটা ঠিক আছে? এতটুকু বলছি, বুঝছি, কিন্তু এখানে হ্যাঁ যে আপনার 20 আর 10 পাস করছেন না, হ্যাঁ, আর ওখানে এডিশনের মধ্যে না এখানে কোনো সাবসাইড। যোগ করিনি, আমি বিয়োগই করছি মূলত, মানে অ্যাডিশনের নামের মধ্যে বিয়োগ করছি। এই যে এইটা তো রানই হয় না, এটা রান করার সময় এইটা নিয়ে আসছে, এ আবার এইটাকে নিয়ে আসছে, তাই না? তারপরে এই 20 আর 10 দেখে এই দুইটার মান 20 10 হয়ে গেল, পরে লাস্টের রেজাল্ট আসছে এম এন এস বি, 20 - 10 এই যে 10। ঠিক আছে? এইটাকে জাভাস্ক্রিপ্টে বলে কল ব্যাক ফাংশন। এই যে এইটা একটা ফাংশনের পেটের মধ্যে আরেকটা ফাংশন যদি আমরা দিয়ে দিই কোনো কারণে, মানে এই ফাংশনটা কি করতেছে, এই ফাংশনকে ডেকে আনতেছে। মানে একটা ফাংশনের প্যারামিটারের মধ্যে, এটাকে বলে প্যারামিটার। এই যে ফাংশন লেখার সময় যে ডাটাটা আমরা লিখি এখানে, এটাকে বলে প্যারামিটার। আর এই যে যখন কল করি তখন ডাটার ভিতরে ঢুকাই দেই, ওইটাকে বলে আর্গুমেন্ট। ঠিক আছে? এটা খালি মনে রাখেন। তাহলে আমরা প্যারামিটারের মধ্যে একটা আরেকটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে ঢুকে দিতে পারি, যে ফাংশনটা নিজে নিজে আবার রান করবে, আবার ওইটার মধ্যে আবার ওই ফাংশনটা কল করে দিতে পারি। তার মানে আমি মূলত অ্যাডিশনের মধ্যে সাবস্টিটিউশন ফাংশনকে কল করছি। তার মানে আমরা যখন অ্যাডিশনকে রান করব, তখন সেই কি করবে, সাবস্টিটিউশনকে কল করে দিবে। বুঝতে পারছেন? এটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি। ধরেন আপনি এমন একটা কাজ করতেছেন, যে ধরেন একটা বড় একটা কাজ করতেছেন, ধরেন আহ, একটা ছাত্রছাত্রীর প্রোফাইল আপনি মানে তৈরি করতে চান, সিবি। তাহলে দেখেন, আপনি একটা ফাংশন লিখলেন, যেমন ধরেন ফাংশনটা লিখলেন কেমন, যে প্রোফাইল মেকার, মানে ছাত্রছাত্রীদের প্রোফাইল মেক করবেন আপনি। আচ্ছা, এরকম একটা ফাংশন লিখলেন। হ্যাঁ, কারণ এই ফাংশনটা আপনার অনেক সময় লাগবে কাজেতে, কারণ প্রোফাইল মেক হয়ে গেলেই তো সিভি বানাবেন, তাই না? এখন প্রোফাইল মেকের জন্য আপনি একটা ডাটা মাটা কল করলেন, করে স্টুডেন্টের সব ডাটা ধরেন জোগাড় করতেছেন এই ফাংশনের মধ্যে, মানে যে ব্লা 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 এরকম একটা জোগাড় করতেছেন, অনেকক্ষণ সময় লাগবে ধরেন। ঠিক আছে? আচ্ছা, লাগার পরে আপনার যখন সব ডাটা আপনি পেয়ে গেলেন, তখন আপনার কাজ কি বলেন তো? সিভি তৈরি করা না? এখন দেখেন, একটা মানে প্রোফাইল মেক করার যত কিছু সবই তো এখানে আছে, তাই না? এখন সিভি মেক করার লজিক যদি এখানে লেখেন, তাহলে ঘিজিবিজি হয়ে গেল না বিষয়টা? মানে প্রোফাইল মেকারের লজিকই তো এর মধ্যে লিখলেন, এখন আবার সিভির লজিকটা এর মধ্যে লিখতে হবে। তখন আপনি কি করতে পারেন, সিম্পলি ওই সিভির জন্য আরেকটা ফাংশন লিখতে পারেন, যেমন ফাংশন সিভি মেকার, সিভি মেকার নামে, এটা আরেকটা ফাংশন ধরেন। এখন দেখেন, আপনার যখন প্রোফাইল মেকটা আপনার হয়ে গেল, তখন আপনি ওই ছাত্রের প্রোফাইলটা পেয়ে গেলেন, তখন আপনি আবার এই সিভি মেকার জন্য লজিক লিখে কিন্তু এটার পেটের মধ্যে এই ফাংশনকে কল করে দিতে পারেন না? মানে যখন এই কাজটা হয়ে যাবে, ধরেন 1-1.5 ঘন্টা সময় লাগবে, ধরেন 1.5 ঘন্টা পরে তা আপনাকে তো সিভি বানাতে হবে, তাই না? আর আপনি যদি প্রোফাইল বানায় বসে থাকেন, তাহলে কি সিভি হবে? সিভি কিন্তু হবে না। তাহলে আপনাকে ট্রিগার করে যেতে হবে, কাউকে একজন বলে দিতে হবে, এই আমার কাজ শেষ, এবার তুই স্টার্ট কর, করে দিতে হবে না? এটাই হলো ওই কাজটা করে। দেখেন, এই ফাংশনটা আমি রান করে দিলাম, কারণ এখানে কল করছে কাকে, একে, এই যে কল করে দিলাম, ধরেন প্রোফাইল মেকারকে কল করে দিলাম, তাহলে একে কল করে দিল, তাহলে এই কোড গুলো রান হচ্ছে, ধরেন রান হচ্ছে ঘন্টার পর ঘন্টা, 1.5 ঘন্টা চলে গেল। আর 1.5 ঘন্টা পরে যখন হয়ে গেল, তখন আমাকে আর একজনকে কল করতে হবে, কাকে? সিভি মেকারকে। এখন তাহলে এই সিভি মেকারকে এর মধ্যে ঢুকে দিতে হবে। কারণ এই সিভি মেকারকে আমি কোথা থেকে পাবো? একে আমি পাবো এর ভিতর থেকে, এই যে এর ভিতর থেকে, এই যে প্যারামিটারের ভিতর থেকে। এই যে, তাহলে একটা ফাংশনের পেটের মধ্যে আরেকটা ফাংশন ঢুকাই দেওয়া যায়। তাহলে প্রোফাইল মেকারের মধ্যেই যদি আমি এই সিভি মেকার ফাংশনটা এর মধ্যে যদি ঢুকাই দেই, এই যে প্রোফাইল মেকারের মধ্যে এটা গেল, এটা ঢুকে গেল এর মধ্যে, এটা চলে আসলে এখানে। তার মানে এই ফাংশনটাই মূলত এই ফাংশন হয়ে গেল। এটাতে সুবিধা কি, 1.5 ঘন্টা পর যখন আমার কাজ হয়ে গেল, তখন আমি কি করলাম কি,
ওরে কল করে দিলাম, এবার তুই রান কর, আমার কাজ শেষ, আমার সব ডাটা পেয়ে গেছি, এই নে তোর ডাটা, এই যে আমি তোর ডাটা দিয়ে দিলাম, আর তুই তোর কাজ শুরু কর। আর এ করবে কি, এই ডাটাটা নিয়ে এই যে এনে ধরো এ আছে, এনে ধরো সিবি কনসোল করে দিল ধরো এ, এই এ তখন করবে কি, এই ডাটাটা নিয়েই এই যে তার কাজ সে করে ফেললো, এই যে কনসোল লগ সিবি, সিবি প্রিন্ট করে দিল। বুঝতে পারছেন? মানে যখন আপনার একটা বড় কাজ থাকবে, সিকোয়েন্সিয়াল কাজ, মানে একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা করতে হবে, তখন আপনি এই প্রক্রিয়া যেতে পারেন। যে এখন যেটা দেখালাম, এটাকে জাভাস্ক্রিপ্টে এই যে এই জিনিসটাকে বলে কল ব্যাক ফাংশন, মনে রাখেন। শোনেন, এখনো তো প্যাচ লাগতেছে, আপনারা একটু নিজেরা যদি বাসায়, আমি তো একবার বললাম, বাসায় যদি একটু দেখেন, মানে গভীরভাবে চিন্তা করেন, যে আমরা কল করার পর এখানে ডাটাটা দেই, এই ডাটাটা এর মধ্যে এবার কল করে দিচ্ছে, তাহলে এই এখন কি এইটা, তাই না? এখন এ যখন কল করলো মান দিয়ে, তখন এই মানটা আবার বসে গেল কার মধ্যে, এর মধ্যে তখন এ আবার এটাকে প্রিন্ট করে দিল। এটাই হলো বিষয়, ঠিক আছে? মানে একজন আরেকজনকে ডেকে নিয়ে আসলো, এটাকে জাভাস্ক্রিপ্টে বলে কল ব্যাক ফাংশন। এই যে আমরা যখন এই যে লুপ গুলা দিচ্ছিলাম, এই যে এখানে ফর ইচ বা ইয়ার লুপ, এই দেখেন, এই যে ফর ইচ এর মধ্যে আরেকটা ফাংশন দেখছেন, এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কল ব্যাক ফাংশন। এই জন্য তখন আপনারা একটু বুঝতে পারেন না, কারণ আপনাদের মাথার উপর দিয়ে গেছে। ফর ইচ তো নিজেই একটা ফাংশন, তাই না? এই যে দেখেন, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ হয়েছে, যে ফর ইচ, তার ভিতরে আবার আরেকটা ফাংশন লিখছে, এইটাই হচ্ছে সেই কল ব্যাক ফাংশনটা। এখন জাভাস্ক্রিপ্ট এই প্রত্যেকটা আইটেম যখন লুপ করে, তখন এই যে প্রত্যেকটা আইটেমকে ওই যে ভিতরে যে ফাংশনটা, ওইটার আইটেমের মধ্যে ঢুকাই দেয়, প্যারামিটার যে আইটেম আছে তার মধ্যে ওই ডাটাটাকে ঢুকাই দেয় নিজে নিজেই। এটা আপনার করতে হয় না, ওই ঢুকাই দেয়। এই কারণে ওই আইটেম থেকে আমরা আবার ওইটা পাই, এই যে ডকুমেন্টের রাইট করলে আইটেম, ঠিক করে 1 2 10 20 প্রিন্ট হয়। এটাও জাভাস্ক্রিপ্ট একটা কল ব্যাক ফাংশন। মানে ও আগে নিজে ঘোরে, ঘোরার পরে প্রত্যেকবারে যখন ঢোকে, তখন আবার একটা ফাংশন রান করে দেয় ও নিজে নিজেই। ওই ফাংশনের পেটের মধ্যে ও আবার এই মানটা ঢুকাই দেয়, এক, এই যে আইটেমের মধ্যে এটা ঢুকাই দেয় 1, পরে আবার 2, পরে আবার 10, পরে আবার 20, তখন আপনি এই যে এটা পান। ঠিক আছে? ওই কল ব্যাক ফাংশন জিনিসটা না বোঝার কারণে আপনার হচ্ছে কি, এই জায়গাটা আপনার প্যাচ লাগছে, কি রে ভাই ফাংশনের মধ্যে আবার ফাংশন লিখলাম, আসলে তা না। এই ফাংশনের পেটের মধ্যে আপনি আরেকটা ফাংশন পাস করে দিচ্ছেন, বিষয়টা হলো এরকম। ঠিক যেমন আমরা এই যে এখানে করলাম, ওই যে উপরে যেটা দেখালাম, ফাংশনের পেটের মধ্যে ফাংশন পাস করে দিলাম। এই যে প্রোফাইল মেকারের পেটের মধ্যে কি আর একটা সিভি মেকার, এই যে প্রোফাইল মেকারের মধ্যে সিভি মেকার ফাংশন, মানে যে এইটা পাস করে দিলাম। এই জিনিসটা এইটাই উপরে ঘটছে, ঠিক আছে? আচ্ছা রিফাত, কোন প্রশ্ন আছে? নিশ্চয় মাথার বুদ্ধে গেল। ভাই কিছু বুঝি না, আবার হ্যালো, দেখবো ভিডিওটা। কইতাছি ভাই আচ্ছা, বুঝি আবার নাই কিছু, আমি আবার আরেকবার দেখবো বলি, ঠিক ভিডিওটা। আছে? আমি বলি, আগে এলাম নাই, মানে বুঝার জিনিসটা বেশি। ধরো, আচ্ছা, একটা জিনিস আমি যেগুলো যেগুলো খালি বলি, এটা খালি প্রশ্ন অ্যান্সার দিবে, তাইলেই হবে। ধরো আমি একটা যোগ বিয়োগ করবো, ধরো যোগ করব, ফাংশন একটা নাম দিব না ফাংশনের, হ্যাঁ, এটা তো ঠিক আছে নাকি? এটা লেখা তো ঠিক আছে নাকি? জি, আচ্ছা, যোগ করার সময় আমি কি করি, এখানে এ আর বি নামে দুইটা প্যারামিটার দিব, তাই না? মানে এই নামে আমি ডাটাটা পাবো, এই জন্য তারপর আমি ভিতরে ধরে যোগ করে দিলাম। এটা থেকে কোনো সমস্যা আছে এখানে? না, আচ্ছা, তাহলে এটাকে কি বলে বলো তো? প্যারামিটার না প্যারামিটার, আর্গুমেন্ট, কি বলে? প্যারামিটার, প্যারামিটার। ফাংশনের মধ্যে যেটা থাকবে, মানে ডিফাইন করার সময়, সেটাকে বলে প্যারামিটার। বুঝতে পারছো? জি, আচ্ছা, এখন আমি এই ভ্যালুটা দিব কখন বলো তো? কল করার সময় না? হ্যাঁ, আচ্ছা, এই যে কল করার সময় তাহলে কি দিব দেখো, এই যে অ্যাডিশন 10 20। তুমি চিন্তা করবে না যে ওয়েব ডেভেলপমেন্ট করা কত কঠিন, মানে আমি কত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাই। এই যেমন ওই যে একটা ওয়েবসাইট বানাচ্ছিল ই কমার্স, হুম, ওই ই কমার্স ওয়েবসাইটে দুইটা তো ক্যান্সেল হলো, তোমরা তো দেখছো, ওই যে তোমাদের যেটা বললাম, তোমরা যেটা করছিলে ওইটা তো ওই লাস্টে এসে বারবার কাজ দিতেছে, পরে ওটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে হয়েছে কি, ওইটা তো গেলই, তারপরে একটা প্রজেক্ট হইলো, যে ই কমার্সটা হইলো, ওটার কিন্তু টাকা পেয়ে গেলাম। পাওয়ার পরে তারপর ওই দুটো প্রজেক্ট তো শেষ হয়ে গেল, হওয়ার পরে ওটা তো গেল, তাহলে দেখো দুঃখ কিন্তু পাওয়াটা স্বাভাবিক, কারণ ওইটারও কিন্তু টাকা ছিল অনেক, তাই না?
মোটামুটি 20-25 হাজার টাকা ছিল। আচ্ছা, পুরোটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে বুঝো। তাহলে এটা একটা মানে অন্তরে দাগ কাটছে। এরপরে ই কমার্সটা করলাম, ওটার টাকা আমি পাইছি। তারপর ওই ওই টাকাটা তোমরা জানোই, তারপর তোমাদের কিছু দিলাম। এখন টাকা পয়সা সব পাওয়া শেষ, ক্লায়েন্ট ইউজ করতেছে, তখন বলছে খুব পছন্দ হয়েছে, আমার এই লেআউট ভালো লাগে। এখন এসে ক্লায়েন্ট বলতেছে কি, যে আমি কিছু বুঝতেছি না, ওয়ার্ডপ্রেস কেমনে কি করে না করে, বুঝছো, আমার আগেরটাই ভালো ছিল, এইসব বলতেছে। এইটাই বলছে, এই বলছে। আচ্ছা, এই যে আই রিয়েলি ডোন্ট লাইক দ্য নিউ সাইট, মানে এখন তার ভালো লাগতেছে না। এটা আগে কিন্তু বলছে লাগছে, না লাগলে তো টাকা দিত না, তাই না? এখন বলছে কেন, আমি বললাম যে কেন আপনার ভালো লাগতেছে না, বলে কি আমি কিছু নিজে নিজে চেঞ্জ করতে পারতেছি না। আর তোমরাই কো ওয়ার্ডপ্রেস কি নিজে নিজে চেঞ্জ করা যায়? ক্লায়েন্ট কি নিজে নিজে পারবে এটা? এটা তো ডেভেলপারের কাজ না চেঞ্জ করা। ধরো একটা মেনু চেঞ্জ করবা, এটা তো মেনু, ড্যাশবোর্ডের মেনুর মধ্যে আছে। তারপর এটা ফুটার চেঞ্জ করবা, ড্যাশবোর্ডের কোথায় আছে? উইডজেটের ফুটারের মধ্যে আছে। এটা কি একটা ক্লায়েন্ট পারবে? ক্লায়েন্ট যদি ওয়ার্ডপ্রেসে বস হইতো, তাহলে তো সে আমারে হায়ার করতে, বলো। তার মানে সে চাচ্ছে যে আমি নিজে নিজে কেন পারতেছি না। এন্ড বলো, উনি কি নিজে নিজে আসলে কোনোদিন পারবে? কারণ উনি কি ডেভেলপার যে উনি নিজে নিজে পারবে? এন্ড ওয়ার্ডপ্রেসে অনেক কিছু করা যায়, তার মানে তো এই না যে তুমি একবারে মানে বিগিনার, তুমি সব করে ফেলবা। এটা পারবা? কও, তুমি কি এলিমেন্টর নিয়ে কাজ করতে পারবা? যখন আসছিলা, মানে প্রথম যখন কাজ শিখতে, তখন এলিমেন্টর নিয়ে কাজ করতে পারতা? তাহলে তুমি কিভাবে ডাটা চেঞ্জ করবে, বলো? এই ক্লায়েন্ট হচ্ছে এইসব কথা আমার বলতেছে, যে আমি তো চেঞ্জ করতে পারতেছি না। দেখছো কত নাসার বান্দার লোক আছে পৃথিবীতে। এখন হয়তো বা মেবি এটা হইতে পারে যে উনি আবার বলবে আমার আগের ওয়েবসাইটে ফেরত দিয়ে দেবেন। টাকা কিন্তু আমি পেয়ে গেছি, যাই হোক, ওটা আর সমস্যা না। কিন্তু এই যে, তার মানে বুঝে একটা কাজে কত চ্যালেঞ্জ থাকতে পারে। কোয়াডার প্রজেক্ট মিস গেছে, তারপর আবার যেটা করছি সেটাও হয়ে চেঞ্জ করে দিবে। মানে তুমি চিন্তা করতে পারবে না কত রকম অবস্থাগুলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এগুলোকে কি করা যাবে না, কখনো মন খারাপ করা যাবে না, ঠিক আছে? সবসময় মনে রাখবে, কাজ করবা, তোমার রিজিক তোমার কাছে আসবে। এখন তুমি যেটা কি পাইলা কি পাইলা না এইসবের চিন্তা কখনো করবে না, তাহলে দেখবে তোমার মন খারাপ হয়ে থাকবে, তুমি আর সামনে আগাইতে পারবে না, ঠিক আছে? তুমি দেখো, আমি হয়তো বা 3টা প্রজেক্ট মিস গেছে, কিন্তু এখন পর্যন্ত কিছু পাই নাই, অনেক কিছু কিন্তু পাইছে, ঠিক আছে? আজ পর্যন্ত মনে হয় 10-20 লাখ টাকা এরকম হয়ে গেছে যে পাইছি এই ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে? সব যদি যোগ করে এরকমই হবে আমার যেটা মনে হয়। কত সময় 20-25 লাখ টানা পেতেছি, এগুলো যোগ করলে আমার তো মানে 10-20 লাখ হয়ে গেছে। তো এত কিছু কিন্তু আমি পাইছি, আবার কিছু কি হারাইছি। তার মানে তুমি চিন্তা করো, যেহেতু পাইছি, সবসময় যে জীবনে খালি পাবাই বিষয়টা তা না, কিছু সময় কি হবে, চলেও যাবে, ঠিক আছে? আমি একটা প্রজেক্ট প্রায় 2 মাস ধরে করছিলাম, 30,000 টাকা, পুরাটা প্রজেক্ট ক্যান্সেল হয়েছে। সেটা তখন আমি যখন ছোট, হয়ে যে বিভাদের মতো তখন। তাহলে কি পরিমাণ কষ্ট চিন্তা করো, কত কষ্ট করে বানাইলাম। আবার এখন এখন তো আর কষ্ট পাই না, আগে তো তখন তো ছোট ছিলাম, তখন তো অনেক পাইতাম। এখন দেখো, এখন ওই যে 2টা গেল, আবার এটা সে করতেছে আগের ওয়েবসাইটে ফেরত যাবো, অথচ টাকা পয়সা সে দেওয়া শেষ। এটাই বলতেছি যে মানে হতাশ হওয়া যাবে না, কখনো হতাশ হওয়া যাবে না। মানে কাজের মধ্যে ঢুকে থাকবা, ভুল ভ্রান্তি হবে, একটা প্রজেক্ট যাবে, একটা ক্লায়েন্ট গেছে থাকার, ওর ওর জন্য মায়া করে আল্লাহ নাই, ঠিক আছে? ও গেছে থাক, ও আমার ছিল না। আর কিছু ক্লায়েন্ট আছে যে এর মতো নাসর বান্দা, হে ডেভেলপার না, হে কেমনে পারবে চেঞ্জ করতে, বলো? সে চেঞ্জ করতে পারবে? আমি এটাই তারে বললাম যে আপনার ওয়ার্ডপ্রেসে তো চেঞ্জ করার অপশন আছে, কিন্তু এটা তো ক্লায়েন্টের জন্য না, এটা হচ্ছে ডেভেলপারের জন্য। আপনি কি করতে হবে আমাকে বলে, আমি করে দিচ্ছি। সে আমাকে না বলে সে নিজে নিজে চেঞ্জ করতে চায়। তাহলে আমি তো ফুটার চেঞ্জ করতে পারতেছি না, আমি তো লোগো চেঞ্জ করতে পারতেছি না। তুমি কল লোগো চেঞ্জ করতে হলে 4-5 জায়গায় চেঞ্জ করতে হয়, এটা কি ক্লায়েন্ট বুঝবে? হেডারে চেঞ্জ করতে হয়, ফুটারে চেঞ্জ করতে হয়, ভিতরে যদি কোনো লোগো থাকে ওইটা চেঞ্জ করতে হয়, তারপর থেমের মধ্যে যদি লোগোর অপশন থাকে ওইটা চেঞ্জ করতে হবে। এগুলো এগুলো ক্লায়েন্ট পারবে? আর এর সাথে এই নিয়ে আমার কথা কাটাকাটি যে আপনি তো এটা পারবেন না, তখন সে বলে আমার আগের সাইডই ভালো ছিল। ঠিক আছে, যান আগেরটাই যান, ওই খালি অর্ডার নিবেন আর বসে থাকবেন, আর কোনো কাজ নেই। ওটা তো ডিজাইনও করা যায় না, কিছুই করা যায় না, বুঝছো? ওটা তো প্রি বিল্ড ওয়েবসাইট আগেরটা, এর নাকি ওইটাই ভালো, ঠিক আছে? মানে কেউ যদি না বুঝে তাহলে তুমি বুঝাইতে পারবে না, ঠিক আছে? কোনোদিন বুঝাইতে পারবে না। এই আর কি বিষয়। আচ্ছা, যাক, কথার প্রসঙ্গে বললাম যে তোমাদের মানে একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছি, যে তোমরা হয়তো ভাবো যে খালি সুখ, এই লাইফ মানে খালি সুখ। সবসময় সুখ আসবে তা না, ভেজালও আছে। দিনের পর দিন কাজ করে দেখবে যে কি পরিমাণ ফ্রড, তারপর খোটা খাওয়া, এগুলো তো আছেই, বুঝছে? এগুলো বুঝবে, আস্তে আস্তে বুঝবে। এখন তো তোমাদের কোনো পুরো প্রজেক্ট দেই নেই, একটা পুরো প্রজেক্ট যদি দেই তাহলে তোমাদের এই সব কিছু ফেস করতে হবে। যেমন এই ধরো তোমার এই যে প্রজেক্ট করলা, আবার ক্লায়েন্ট বললো যে আবার প্রথম থেকে করেন, আবার প্রথম থেকে করতে হবে।
মানে কতবার যে না চাইবো তোমারে, আবার একবার বলবো আমি এটা দরকার নেই, আবার তুমি আবার এটা বুঝাইবে, আবার দেবে ফেরত আসছে, না আমি করব। এই যে বিষয় এর মধ্যে দিয়ে চলতেছে, বুঝছো? আচ্ছা, যেটা বুঝাইতে চাচ্ছি, ফাংশন লেখার সময় আমি যে দুইটা ডাটা এর মধ্যে নেই, এই যে এটা কিন্তু আমি এখনো জানি না কি হবে, আমি শুধু নিয়ে রাখছি এ আর বি। এটাকে বলে প্যারামিটার, ওই দেখো লেখা হচ্ছে, এই যে প্যারামিটার দেখছো উপরে। আর এটাকে বলে আর্গুমেন্ট, এই দেখো লেখা উঠবে, আর্গুমেন্ট লেখা উঠবে। আর্গুমেন্টটা দেখাচ্ছে না, যাই হোক। আচ্ছা, এটাকে বলে আর্গুমেন্ট। তার মানে এই ফাংশনটা যখন কল করে দিব তখনই তো আমি মানটা দিয়ে দিব না? তাহলে মানটা কখন দিব আমার, এইটা খালি বলো। কল যখন করার আর কি সময় কখন কল মানটা দিব? কল করার সময়, তাই দেখো আমি 10 20 দিয়ে দিলাম, এখন এই 10 হয়ে যাবে এ আর 20 হয়ে যাবে কি বি। তখন এই যে এ 10 আর 20 যোগ করে সে আমাকে রেজাল্ট দিবে, আর এইটাতে আমি কল করে দিছি, তাই না? তাহলে এখন আমার রেজাল্ট আসবে কত? 30। এখন মাঝে মাঝে এরকম হতে পারে যে একটা ফাংশনে যে এ আর বি প্যারামিটার নিছি না, ধর আরেকটা প্যারামিটার নিলাম সি, ধরে নাও সি প্যারামিটার, ধর এইটা এখন আমি এখানে দেই নাই। এই প্যারামিটারের মধ্যে এই মান যখন আমি দিব, আরেকটা ফাংশনকেও ভিতরে ঢুকাই দেওয়া যায় মাঝে মাঝে। ধর আমি আরেকটা ফাংশন লিখলাম, যেটা কি করবে, এই যোগ হয়ে যাওয়ার পরে বলবে কংগ্রাচুলেশন, ঠিক আছে, এটা লিখবে। তাহলে আমি লিখলাম যে কংগ্রাচুলেশন নামে একটা ফাংশন লিখলাম, কংগ্রাচুলেশন। এই যে কিছুই করলাম না, এর মধ্যে কোনো ডাটা নিলাম না, ধরো খালি লিখলাম কনসোল ডট লগ, এই একই মানে রেজাল্ট একটা লিখলাম, কংগ্রেস লিখলাম, ঠিক আছে। তাহলে এটা আরেকটা ফাংশন না, হুম, কংগ্রাচুলেশন। এখন দেখো এই যে এই ফাংশনটা কিন্তু আমি কোথাও কল করি নাই এখনো, মানে কল করলে না এটা প্রিন্ট হবে, আমরা তো জানি ফাংশন নর্মালি প্রিন্ট হয় না, আগে কল করতে হয়। তো দেখো এইটাকে আমি কল করে দিচ্ছি অ্যাডিশনকে, এই যে অ্যাডিশনকে কল করলাম মান দিয়ে, তাহলে এ আর বি এর মান বসে গেল, সি এর মান কিন্তু এখনো দেই নাই। এখন দেখো এই যে অ্যাডিশনের মধ্যে এখানে তো আমরা ভ্যালু দেই, তাই না? এই ভ্যালুর মধ্যে তুমি করতে পারো কি, এই ফাংশনটাকে ঢুকাই দিতে পারো এই পেটের মধ্যে, এই দেখো, এই খেয়াল করছো? মানে একটা ফাংশনের মধ্যে যে ভ্যালু, সেটার মধ্যে আরেকটা ফাংশনকেও ঢুকাই দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এখন এই কংগ্রাচুলেশনের মান কার মধ্যে যাবে বলো? এবিসি সির মধ্যে। সি এর মধ্যে যাবে না? তাহলে এখন সি মানেই তো এই ফাংশনটা, তাই না? জি, এখন বুঝছো? মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। হ্যাঁ, একটা ফাংশন আরেকটা ফাংশন ঢুকাই দিচ্ছি, তার মানে এখন কংগ্রাচুলেশন সি হয়ে গেল। তাহলে এখন সি ইকুয়াল টু কি, এইটা না? এটা না? তাহলে এখন আমি যদি এই সিটা, তাহলে এখন এইটা, তার মানে এইটাকে এখন কল করে দিতে হবে। আমরা জানি ফাংশন কল করা ছাড়া কি প্রিন্ট হয়? না, হয় না। তাহলে আমরা এখানে সি কল করে দেবে যেরকম এই। তাহলে এখন কি হবে বলতো, এই ফাংশনটা যখন রান করবে, তাহলে প্রথমে এইটা রান করলো, যে এ আর বি এর মান এখান থেকে পেয়ে গেল, তারপর এখানে এ আর বি যোগ করে 30 পেলো। এখন আরেকটা মান পাঠাচ্ছি ফাংশন, আরেকটা ফাংশন সির মধ্যে এই ফাংশনটা ঢুকে গেল এইটা, আর এইটাকে আবার এখানে কল করে দিচ্ছি। তাহলে এখন এখন কি আসবে রেজাল্ট? কংগ্রেটস। বুঝতে পারছো? জি, তার মানে এই ফাংশনটাকে কল করলেই আমার 30 আসবে, প্লাস কি আসবে? কংগ্রেটস আসবে। বুঝছো? তাহলে একটা ফাংশন কল করে আমি ভিতর দেখি আরেকটা ফাংশন রান করে ফেললাম, দেখছো? এইটাকেই বলে কল ব্যাক ফাংশন। এই যে ভিতরে যে সিটা দিলাম না, মানে একটা ফাংশনের পেটের মধ্যে আরেকটা ফাংশন ঢুকে দিলাম, হুম, এইটাকেই কল ব্যাক ফাংশন বলে। এখন কি বুঝছো? জি, হ্যাঁ, এইটাই আর কি। ভাই বুঝতে এখন পারছি দেখো বিষয়টা। বিষয়টা কিন্তু একটু জটিল হইতে পারে। কেন জটিল হতে পারে দেখো, এটা যেহেতু কল ব্যাক ফাংশন, এন্ড এই ফাংশনে তো কোনো প্যারামিটার নিতে পারে না? হ্যাঁ, এ যেমন প্যারামিটার নিছে, এও তো নিতে পারে নাকি? এরও তো অধিকার আছে নাকি? পারে কিনা সে আমার খালি এটা বলে, ইয়ে ভাই। জি পারে পারে। হ্যাঁ, পারে না? তাহলে দেখেন এখানে ধরেন জি আমি আরেকটা প্যারামিটার এ, আর এর মধ্যে এটাকে প্রিন্ট করে দিলাম ধরেন, আর এর মধ্যে আমি কংগ্রেস লিখবো। তাহলে দেখেন, তাহলে আমি যেহেতু এই ফাংশনটা কল করে দিলাম, তাহলে আমরা জানি এই মানটা দিতে হয় কখন? কল করার সময়। তাহলে সি তো এখন এইটা, তাই না? সি মানেই তো এইটা, এই ফাংশনটা। তাহলে এখন এই ফাংশনটা কল করার সময় আমি এই মানটা দিয়ে দিব, এই যে যে এটা আছে এটা দিয়ে দিব, এই যে ভিতরে কংগ্রেস দিয়ে দিলাম, স্ট্রিং দিয়ে দিলাম, এই যে কংগ্রেস, এই যে। তাহলে এই স্ট্রিংটা মান হয়ে যাবে এখন এ, এ প্রিন্টে কংগ্রেস লাগে উঠবে। বিষয়টা একই না? এই আর কি, মানে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন পাস করতে পারি, আবার সাথে সাথে কি ওই ফাংশনের ভ্যালু এর মধ্যে দিয়ে দিতে পারি। বুঝতে ভাই, পারছেন? হ্যাঁ, 162 নম্বর লাইনে আপনি যে কংগ্রেস যে ফাংশনটা করছেন না, হ্যাঁ। ওখানে ওখানে মনে করেন ইয়া, ওখান থেকে পাঠানোর কোনো সিস্টেম আছে না? পাঠানো যায় কিনা? কোথা থেকে পাবেন? এখান থেকেও আরেকটা কল ব্যাক পাঠিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। না, 162 নম্বর আপনি লাইনে। আজীবন একটার পেটের মধ্যে আরেকটা পাঠাতে পারবেন।
মানে ধরেন এই ফাংশন ডেকে আনছে কাকে, এই ফাংশনকে, আবার ধরেন এই ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে ডেকে আনছেন, আবার ওই ফাংশনের মধ্যে আরেকটা ডেকে আনছেন। আপনার কাজের ভিত্তিতে মানে আপনি চাইলে এরকম আজীবন লুপ করতে পারবেন, ঠিক আছে? মানে একটা পেটের মধ্যে আরেকটা, আরেকটা পেটের মধ্যে আরেকটা, আরেকটা পেটের মধ্যে আরেকটা, আর আপনি বুঝলে না এখানে তো ভাই আপনি সি এর মধ্যে কনগ্রেস দিচ্ছেন, ঠিক আছে না? হ্যাঁ সি এর মধ্যে কংগ্রেস এখন দিচ্ছে, হ্যাঁ এখন আমি ডাইনামিক্স চাইতেছি যে আমি অন্য কিছু দেবো, একবার কংগ্রেস দেবো, হ্যাঁ একবার থ্যাঙ্কস ডাইনামিক্স, দেবো। তাহলে তো এই যে ডাইনামিক্স তো যাবেনি, কারণ দেখেন এখানে আমি একটা কাজ করতেছি না এই ফাংশনের মধ্যে, এমন তো হইতে পারে যে এই ডাটাটার উপর এই ফাংশনটা নির্ভরশীল, হতে পারে না? জি তার জন্য আমি আগের যে এক্সাম্পল দিয়েছিলাম প্রোফাইল মেকার এটা দিয়েছিলাম, তাই না? তাহলে প্রোফাইল মেক করার সময় কি লাগবে আমার, তার তথ্যটা লাগবে না? সেই তথ্য আবার কাকে পাস করতে হবে, সিভি মেকারকে, তাই নাকি? তাহলে এই তথ্যটা সবসময় চেঞ্জ হবে না? ওই ক্ষেত্রেই জি আপনি জি কল ব্যাক ফাংশন নিতে হয়, ওই ক্ষেত্রেই তাই না? আপনি প্রত্যেকবার কল ব্যাক ফাংশন একটা করে হবে, সেই অনুযায়ী যে ডাটাটা আসবে সে এর মধ্যে দিয়ে দিলাম, সে আবার করবে কি ওই ডাটা নিয়ে সিভি বানাবে, বুঝতে পারছেন? তার মানে এই যতবার আপনি এডিশন চেঞ্জ হবে ততবার কি হবে, এই সিইউ চেঞ্জ হবে, বুঝতে পারছেন? আপনাকে কিন্তু এটা ম্যানুয়ালি করা লাগতেছে না, এখন এটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? না আমি ভাই যেটা বুঝতে চাইতেছি, মনে হয় এখানে তো কংগ্রেস প্রিন্ট নিতেছে একবার নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন কংগ্রেস প্রিন্ট নিতেছে, হ্যাঁ। আমি আপনার চাইতেছি চাইলে তো একবার এইটা কংগ্রেস হইব, ঠিক আছে। এ ফাংশনের আমি মনে করেন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করুম, হ্যাঁ হ্যাঁ ওটা বলতে চাইতেছি। একবার কংগ্রেস দেবো, একবার থ্যাঙ্কস দেবো। হ্যাঁ দিবেন, ইচ্ছা করে দিবেন, কারণ এখান থেকে আপনি একটা ভ্যারিয়েবল বানায় রাখছেন, মানে ওই যে এ ধরেন এ তো একটা ডাটা 20, তাই না? 20, 10, এই 10টাকে পাঠা দেন, বুঝলেন না? যে সির মধ্যে আবার এটা পাঠিয়ে দিলাম, এই যে তার মানে মূলত এই 10টাই কার মধ্যে চলে যাবে, এই সির মধ্যে চলে যাবে, ঠিক আছে? কারণ যতবার আপনি এখানে চেঞ্জ হবে ততবার ওই জায়গায় চেঞ্জ হবে। আপনি এখানে কংগ্রেস পাঠান আর কি নাম পাঠাবেন, যা ইচ্ছা পাঠান, সমস্যা নেই, আপনার লজিক ঠিক থাকলে। ঠিক মানে আছে, আপনি এখন পারবেন, বুঝেছি। আপনি যখন কাজ করবেন না বড় বড় প্রজেক্টে, তখন দেখবেন যে আপনার এই ফাংশনটা এমন হইতে পারে যে এই ফাংশনটা এই ফাংশনের উপর নির্ভরশীল, বুঝতে পারছেন? এর একটা ডাটা এর মধ্যে লাগবে, বুঝতে পারছেন? তখন তো আপনি ওই ডাটাটা না নিয়ে কে কে কল করতে পারবেন বলেন? পারবেন না কিন্তু। ওই ডাটা কিন্তু আগে আনতে হবে, এই জন্যই কল ব্যাক ফাংশন আসছে। মানে আপনি আগে এখান থেকে আনেন, ও বলতেছে আপনাকে আনেন, আনার পরে তারপর ওই ডাটা আমাকে দেন, তাহলে আমি আবার কল করি একে। মানে এইটা এটা কল হবে কিন্তু পরে, দেখেন এই সবগুলো লাইন যখন হয়ে যাবে তখন কিন্তু নিচে এটা কল হবে। তার মানে কি সব ডাটা পেয়ে গেছি, এর মধ্যে ঢুকাই দিলাম ডাটাটা, কারণ এ আবার এই ডাটা নিয়ে এটা কল করে দিবে, ঠিক আছে? এরকম কেসে আপনি কল ব্যাক ফাংশন ইউজ হয়। আর বুঝলেন, সমস্যা নাই, আশা করি না কিছু। এখন বুঝি, এখন বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এই যে বুঝছেন না, দেখবেন যে এই যে আমরা কত সময় যে এটা নিয়ে কাজ করবো আপনি কল্পনা করতে হবে না। আমাদের জাভাস্ক্রিপ্ট যখন আমরা লজিক লিখবো বড় বড়, যখন আমরা এরকম কল ব্যাক ফাংশন হাজার হাজার ইউজ করবো, বুঝছেন? মানে একটা ফাংশনের মধ্যে কি আর সব কিছু কিছু লেখা যায়? ভাই আমরা তো জাভাস্ক্রিপ্ট ওটাকে শেষ ওইভাবে করে ভাগ ভাই করি। এই হ্যাঁ, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে ভাই একটা দুটো প্রজেক্ট দেখায় না, যে বুঝবো না ভাই। এস্টিমেট সিএসএস। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে নরমাল কমিউনিকেশন ভাই, আর কি কি কাজে রাখতে পারে আর কি, ওই কাজটা একটু দেখায়। মানে প্রজেক্ট প্রজেক্ট হইতেছে। হ্যাঁ প্রজেক্ট আর কি। আচ্ছা, আমরা এখনই দেখাই, দাঁড়ান, বুঝছি প্রজেক্ট এখন দেখেন রিয়েল লাইফ প্রজেক্টই বানাই, ধরেন ধরেন এখন আমি একটা ওই যে প্রোফাইল মেকিং মেকিং করবো, ধরেন, ঠিক আছে? দেখেন ধরেন আপনার প্রোফাইল মেক করতে লাগে কি লাগবে বলেন, আপনার নাম লাগবে না? হুম, জি আপনার নাম লাগবে, বয়স লাগবে, লাগবে কিনা? তাহলে ওই নাম বয়স পাওয়ার পরে আপনি কি করবেন, ওই তারপর সিভি বানাবেন না? হ্যাঁ, দেখেন আমি এই কাজটা করি, দেখেন এখানে আপনার সব লাগবে, দেখেন তাহলে আপনি বানাইতে পারবেন না। হয়ে গেল, বের পেয়েছি নাকি সেগুলা, থাক সমস্যা নেই। আচ্ছা, উপরেরটা মানে ডিলিট হয়ে গেছে, নিয়ে লিখি, ধরেন একটা ফাংশন লিখলাম, দেখেন ফাংশন, ধরেন সিবি মেকার, প্রথমে সিবি বানাইতে এই ফাংশনটার কাজ হচ্ছে সিবি বানাই, সিবি বানাই। তাহলে সিবি বানানোর সময় আমার কি লাগবে, আপনার আপনার নাম লাগবে, নেম, ধরেন নাম লাগবে, এজ লাগবে, আপনার নাম বয়স, আর ধরেন লাগবে
তিনটা জিনিস দিয়ে আমরা করি, ছোটখাটো করি, যাতে বেশি বড় না হয়। নাম, বয়স, আর হচ্ছে ধরেন কি লিখবো, ইয়া এডুকেশন, মানে আপনার স্কিল দেন যোগ্যতা। ভাই। হ্যাঁ, শিক্ষকতা, যোগ্যতা, যাই হোক। এখন দেখেন আপনি তাহলে এইটাকে এর মধ্যে যে প্রিন্ট করে দিলেন, ডকুমেন্টের রাইট দিয়ে ইনার এস্টিমেল দিলে, এই যে এস্টিমেল এর মধ্যে আমি ধরলাম ক্যাশটুকে ধরে কি করলাম, ইনার এস্টিমেল এর মধ্যে একটা এই যে লিখে দিলাম, এই যে ধরেন প্রথমে যেহেতু এটা এর মধ্যে আমি যা খুশি ঢুকে দিতে পারবো, তাহলে ধরেন আহ, লিখে দিই, ধরেন এর মধ্যে কিন্তু আমি যা খুশি ঢুকে দিতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। H1 দিয়ে ধরেন দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম নেম, নেম কোলন, তারপর দিলাম ধরেন নেম ও কোলন নেম। একটা, না না, নেম কোলন নেম দিলে আসবে না, কেন, ওই যে কোটেশনের মধ্যে সব কি হয়ে যায়, স্ট্রিং হয়ে যায়, বুঝতে পারছেন? স্টিং। হ্যাঁ, স্ট্রিং হয়ে যায়। কারণ এই ডলার চিহ্ন ফাংশনটা যদি দিতে আমি হইব না। কল করে দিই, এখানে সিভি মেকার যদি কল করে দিই, শুধু কল করে দিলাম, ধরেন একটা কল করলে কিন্তু এটা এখানে কল হয়ে যাবে, দেখেন কি এলো, ইনার হিসেবে যে নেম, নেম নেম ক্যাশ টু, আচ্ছা, এই ডাটাটা আমি ইউজ করিনি। ভাই টেমপ্লেট নিতে নিয়ে একটা ইয়ে করলেন, কার্ড বানাইলেন। কার্ড বানিয়ে ফেলবো, শোনেন, কার্ড বানানোর জন্য আর একটা জিনিস শিখতে হবে আপনাদের। কোনো কারণে যদি আমরা ডকুমেন্ট ক্যাশ টু আগে কোনটাকে দেখি, দাঁড়ান, ক্যাশ টু কারে যাচ্ছে, ক্যাশ টু মানে আমরা তো খালি করতেছি, কিন্তু কোনটা যে ক্যাশ টু আল্লাহ জানে। ডিজাইন এটা ডিজাইন এই বডি। এইটা ক্যাশ টু, বাল্ব, এই বাল্ব লেখাটাই ক্যাশ টু, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা নেম দিয়ে দিই, এই স্ক্রিপ্টটা মনে হয় আগে কল করা আছে, এই জন্য সমস্যা দিচ্ছে। এই ডাউনলোডের আগেই কল করা আছে মেবি, পরে কল করা আছে। বাটন চাপ দিতে হবে নাকি, রিমুভ ক্লাস নেম, লিমন, ঠিক আছে, ফাইন। স্ক্রিপ্ট লাস্টে কল করা আছে, তাই না? লাস্টে, হ্যাঁ। আচ্ছা, উপরের সব আগে আমরা ইয়ে করে নিই, যেগুলো অন আছে এগুলো অফ করে দিই, প্রবলেম করবে। কমেন্টার তোমরা জানেনি কেন করতে হয়, কন্ট্রোল চেপে ওই যে স্ল্যাশ চাপ দিলেই কমেন্ট হয়ে যায়। ভেজাল করে উপরে, এগুলো ভেজাল করতেছে, বুঝছেন? আর কি আছে, সব গেল। কোনো কিছু আর নাই। এই যে আমাদের নেমটা আসছে, দেখছেন, এই যে ডকুমেন্ট নট গেট ইন আইডি ক্যাশ টু ইনার স্টেমের মধ্যে কি দিলাম, নেম, দেখছেন? আচ্ছা, ডিজাইন তো আপনারা করতে পারবেন, এটা তো কোনো সমস্যা না। ডিজাইন তো আমি করেই রেখেছি, আমি ডিজাইন করেই রেখেছি, এই যে বললেন সিভি একটা বানাইতে হবে, ঠিক আছে, একটা সিভি বানাই। তো একটা জিনিস দেখেন, আপনার যখন কমপ্লেক্স যে এরকম ডাটা এর মধ্যে ঢুকানো লাগবে, তখন কিন্তু স্ট্রিং এর মধ্যে ঢুকাতে পারবেন না। স্ট্রিং এর মধ্যে যদি আপনার এরকম নেম লেখেন, এটা কিন্তু এই নেমটাকে পাবে না, ঠিক আছে, কারণ ওই যে নর্মাল নামটাই পাবে, কারণ এটা একটা স্ট্রিং ডাটা টাইপ, ঠিক আছে। আপনারা যদি চান যে কোনো একটা স্ট্রিং এর মধ্যে একটা ডাইনামিক ডাটা ঢুকবে, তখন এটাকে টেমপ্লেট লিটারালি কনভার্ট করতে হয়, এইটা, এই যে এই সিম্বল দিতে হয়, এই যে। এখন আপনি পারবেন, এই দেখেন, প্রথমে নেম দিলেন, দেওয়ার পরে এখন যদি আপনি ভ্যারিয়েবল দিতে চান, এরকম ভাবে যে ডলার চিহ্ন, এই সেকেন্ড ব্র্যাকেট, এইবার আপনি এটা দিলেন, নেমটা দিলেন, এবার পাবে। নেম আনডিফাইন, আনডিফাইন কেন, এই নেমটা এখন দেই নেই, কারণ এই ডলারে তোমার দিলেই না অ্যাসাইন হবে। নাম দিলাম না রিফার, এই এখানে রিফার পাবে, দেখছেন, নেম ইকুয়াল টু রিফার, দেখছেন, বুঝে গেছেন, পাইছে? তাহলে এখন নেম রিফার পেলাম, আর এজ ধরেন দিয়ে দিলাম আপাতত 20। তাহলে এখানে আমি এজ এর প্রিন্ট দিয়ে দিচ্ছি, আর একটা লাইনে এখানে নেম দিলাম, বিআর দিলে হবে, তারপর ধরেন দিলাম এজ, এজ পরে লাইনে আসছে, হ্যাঁ ঠিক আছে, ডলার, আবার কি ওই এজটা, এজ, তাহলে এজ পেয়ে গেল 20, এজ 20। আর এডুকেশন দিলাম ধরেন, এটা স্ট্রিং হবে, তাহলে ইন্টারমিডিয়েট দিলাম, ইন্টারমিডিয়েট দিলাম, তাহলে এখানে আরেকটা তাহলে বিআর দিতে হবে, এরকম
এই দেখেন আরেকটা দিলাম, এবার হবে এডুকেশন, মানে এটা আমার সিভি ধরে নেন, মানে এটাই আপনি ডিজাইন করবেন এই আর কি, বিষয়টা তো একই। এখানে আমি এই যে নর্মাল লিখছি, আপনি এর মধ্যে এইচটিএমএল দিয়ে কি করতে পারেন, এটার মধ্যে একটা ডিজাইন করে ফেলতে পারেন, যে কোনো ট্যাগ ম্যাগ যা লাগে, যেমন আমি বিআর ট্যাগ দিছি, মানে এইচ1 দিবেন, যা লাগে দিয়ে আপনি কিন্তু কার্ড বানিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন এটা কল করা হবে এডুকেশন। এখন দেখেন আমি যখন এইটা কল করে দিলাম তিনটা ডাটা দিয়ে, তাহলে এই তিনটার মান এই তিনটা হয়ে গেল। পরে এই তিনটা আমি ডাইনামিক্যালি কি করে দিচ্ছি, এখানে প্রিন্ট করে দিলাম, এই যে এডুকেশন ইন্টারমিডিয়েট, দেখছেন? তখন আসতেছে, কাজ কিন্তু করতেছে, এই যে ওরে এত বড় কে, ছোট পেয়েছি। আচ্ছা এই যে এটা আমাদের ধরেন সিবি। এখন ধরেন এই সিবির মধ্যে আমার কি দরকার, দেখেন এই তিনটা ডাটা দরকার না সিবি বানাতে? রিফাত নাম দরকার, আর কি দরকার, বীজ দরকার, আর কি এজ দরকার, আর দরকার সে কি পড়ে। এখন ধরেন আমার কাছে এই তিনটা ডাটা নাই, ঠিক আছে, রিফাত নাই, বীজ নাই, ইন্টারমিডিয়েট নাই। এই ডাটাটা আছে ডাটাবেজে, কোথায় আছে বলেন? ডাটাবেজের মধ্যে আছে। ধরেন সেই ডাটাবেজটা আমরা লিখে ফেলি। ধরেন আমাদের এই মুহূর্তে ডাটাবেজ হচ্ছে এইটা, ডাটাবেজ এই লেট ডাটাবেজ ইকুয়াল টু অবজেক্টের মধ্যে সেটা আছে নেম, নেম হলো রিফাত। ধরেন এটা অবজেক্টের মধ্যে আছে, বুঝছেন? ওই এইটাই ধরেন আমাদের ডাটাবেজ, মানে আমাদের ধরেন ডাটাবেজ নাই, এই জন্য আমরা একটা ভ্যারিয়েবলকেই ডাটাবেজ হিসেবে ধরে নিই, ঠিক আছে? এই অবজেক্ট লিখতেছি, নেম রিফাত, এজ হলো 30, আর এডুকেশন ধরেন ইন্টারমিডিয়েট। যদিও এখানে আমি দিয়ে দিছি, তারপর আমি ধরে নেন যে এইটা আমার ডাটাটা নাই, তাহলে আমার ডাটাটা আনতে হবে আমার ডাটাবেস থেকে। মানে এই ডাটাটা কার মধ্যে আছে, এখানে আছে, এটা তো বুঝছেন নাকি? আচ্ছা এই ভ্যারিয়েবলের মধ্যে ডাটাটা আছে। তাহলে আগে দেখেন এই ডাটাটা যেহেতু আমরা পাচ্ছি না, এই যে এই ডাটাগুলা, তাহলে আমাকে একটা ফাংশন করতে হবে, ডাটাগুলো আনতে হবে না? বুঝতে পারছেন? তাহলে একটা ফাংশন কি করবে, শুধু এই ডাটাগুলোকে আনবে, আনার পরে কি করবে, এই সিভি মেকারকে ওই ডাটাটা দিয়ে দিবে, এটাই তো। তাহলে সিভি সে বানাবে কিভাবে? সিভি বানাইতে হলে তো আমার নেম এজ এডুকেশন লাগবে, এই মুহূর্তে আমার হাতে কি নাই, ওই ডাটাগুলো নাই। তাহলে আমি ওই ডাটাগুলো একটা ফাংশন থেকে আনবো, এটা হলো আমার কাজ। এখন আমার হয়তো বা র্যাপিডলি চলে আসবে, কিন্তু আপনার যখন রিয়েল ডাটাবেস হবে তখন কিন্তু একটু সময় লাগবে, 1-2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে, কারণ সে ডাটাবেসে যাবে, কল করবে, তারপর এই ডাটাটা নিয়ে আসবে, এরকম একটু সময় চলে যাবে। তো ধরুন এইটাকে আমরা দিলাম ফেজ ডাটা, ডাটাকে কল করা, ফেজ ডাটা, এই যে এই ডাটা, এর মধ্যে আমি ডাটাটা ফেচ করব, ঠিক আছে? এখন খেয়াল করেন এই ডাটাটা ফেচ করার সময় আমি তাহলে কি করব, এই ডাটাগুলোকে আমি কল করে ধরে নিয়ে আসতেছি এই মুহূর্তে। তাহলে আমি দেখেন লেট, এর মধ্যে আমি ভেরিয়েবল দেবো, গ্লোবাল ইন্টারনাল ভেরিয়েবলের মধ্যে লেট নেম ইকুয়াল টু ডাটাবেস ডট নেম, ঠিক আছে? ডাটাবেস ডট নেম ইকুয়াল টু, এখন কি হয়ে গেল, এই নেম। কারণ দেখেন এই যে ডাটাবেসের মধ্যে নেম কল করলে আমার রিফার চলে আসলো, আমরা জানি যে অবজেক্ট থেকে কিভাবে কল করতে হয়। তাহলে এই রিফার ডট নেম বা রিফার, এইটাই হয়ে গেল কি এখন নেম, ঠিক আছে? আচ্ছা লেট এজ, এজ ডাটাকেও নিয়ে আসলাম, দেখেন একইভাবে ডাটাবেস ডট, ওই যে ওরাই দেখাচ্ছে যে এজ। আচ্ছা আবার লেট নিয়ে আসলাম এডুকেশন, একই নাম দিচ্ছি, এই জন্য প্যাচ লাগতেছে, আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু এই জায়গাটা ঠিক মতো কল করলে ডাটাবেস ডট এডুকেশন, দেখেন একটু প্যাচায় আনতেছি আর কি, আর কিছু না। তাহলে দেখেন এই মুহূর্তে আমি ডাটাবেস থেকে কল কল করে নিয়ে আসলাম, ধরেন এটা আমাদের ডাটাবেস, ডাটাবেস থেকে আমি তথ্যগুলোকে বের করে আনলাম, দেখছেন? সিবি সিবি কিন্তু এটা বের করতে পারে না, সিবি খালি কি করতে পারে, সিবি কে খালি ডাটা দাও আর প্রিন্ট করে দেয়, এটাই পারে, সিবির কাজই তাই। সিবি কিন্তু ওই ডাটা আনতে পারে না, তাহলে আমার আনার জন্য আরেকটা ফাংশন, এই যে এখন খেয়াল করেন এই ডাটাগুলো তো পেয়ে গেলাম, পেয়ে গেছি না? এখন এই ডাটাগুলোকে কাকে দিব, সিবি কে, তাহলে এই সিবি মেকারকে দিব। এখন আমরা জানি কি একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন যদি কল করে দিতে হয়, তাহলে সেই ফাংশনটাকে কিসে রিসিভ করতে হবে, প্যারামিটারের মধ্যে দিয়ে রিসিভ করতে হবে। তাহলে এইখানে আমি সেটা রিসিভ করবো, তাহলে সিবি, এই সিবি, তাহলে এইটাকে আমি এখানে কল করে দিব, এই। তাহলে দেখেন এখন আমি ফেজ ডাটাকে আগে কল করবো, কারণ আমার তো আগে ডাটা প্রয়োজন, আগে কিন্তু আমার সিবি বানানোর প্রয়োজন না। আগে প্রয়োজন কি, এটা আমি কেটে দিলাম, আগে আমার প্রয়োজন ডাটা বানানো, এই যে ফেজ ডাটা আগে প্রয়োজন। তাহলে এই ফাংশনটাকে আমি কল করে দিলাম, দেখেন প্রথম আমার এইটা দরকার, আর এইটার মধ্যে আমাকে কি দিতে হবে, দেখেন ফেজ ডাটা যখন কল হবে তখন আমার নেম চলে আসলো, এজ চলে আসলো এখান থেকে,
এখান থেকে সব চলে আসলো, এডুকেশন চলে আসলো। আসার পরে আমি করলাম কি এই সিভিটাকে কল করে দিব। তাহলে এই মুহূর্তে আমাকে এই দেখেন এই যে সিভি এইটাই তাহলে এই ফাংশনটাকে দিয়ে দিতে হবে এর ভিতরে, এই যে এটার পেটের মধ্যে এই ফাংশনটা ঢুকে দিতে হবে। এই যে এটার পেটের মধ্যে এই ফাংশনটাকে ঢুকে দিলাম এই ফেজ ডাটার মধ্যে, তাহলে এই ফেজ ডাটার সিভির মধ্যে কি ঢুকে গেল, এইটাকে ঢুকে গেল। তাহলে এই মুহূর্তে সিভিটাই কি হয়ে যাবে এইটা। এখন দেখেন আমি সব ডাটা পেয়ে গেলাম, নেম এজ এডুকেশন। এখন এই আবার কি ডিমান্ড করতেছে, তিনটা জিনিস ডিমান্ড করতেছে, তিনটা দিয়ে এর মধ্যে সেই তিনটা ডাটা আমি দিয়ে দিলাম, এই যে নেম এজ এডুকেশন দিয়ে দিলাম তিনটা। এখান থেকে যে তিনটা পাইছি এই তিনটা দিয়ে দিলাম। এখন দেখেন এই যে এখন আমার দেখেন এই এই এ করতেছে কি ডাটাগুলোকে আনতেছে, আনার পরে এইটার পেটের মধ্যে একটা ফাংশন ছিল সিভি মেকার, যে এই তিনটা চাচ্ছে কিন্তু পাচ্ছে না। আমি তাকে এর মধ্যে পাস করে দিলাম, তুই এর মধ্যে ঢুকে যা। এর মধ্যে ঢুকে যাওয়ার পর সিভি হয়ে গেল। সিভি যখন আমি কল করলাম তখন এই তিনটা পাইছি, এখানে এই তিনটা চাচ্ছে, আমি করলাম এই তিনটা দিয়ে দিলাম। এখন এই ফাংশনটা কল হয়ে গেল, মানে এইটা কল হয়ে গেল, তাহলে এইটা এই যে রান হয়ে গেল। এই যে এখন দেখেন আমরা শুধুমাত্র এই দুইটা জায়গায় আমরা হাত দিব না, আমরা ছোট বন্ধ করে রাখতেছি। এখন দেখেন আমরা ডাইনামিক্যালি কাজটা কিন্তু করলাম। দেখেন ডাটাবেস যদি চেঞ্জ হয় আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে দেখেন ইয়া লিখলাম, দেখেন সেভ দিলাম, দেখেন ইয়া দেখছেন। আবার দেখেন এজ 30 দিয়ে না দিয়ে 40 দিলাম, সেভ, 40 হয়ে গেছে। দেখেন ইন্টারমিডিয়েট না দিয়ে ধরেন দিলাম যে দাওরা, দেখেন লিখলাম, দেখেন দাওরা হয়ে গেছে, দেখছেন। তাহলে দেখেন আমরা এখন কোথায় চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যেতেছে ডাটাবেস। আমাদের কিন্তু এই দুইটাই হাত দিতে হচ্ছে, আর হাত দিতে কিন্তু হচ্ছে না, এইটাই হচ্ছে লজিক, বুঝতে পারছেন। এখন সবকিছু নির্ভর করতেছে আপনার ডাটাবেসের উপর। আমরা আমাদের লজিক লিখে ফেলছি এইটুকের মধ্যে, কিন্তু এটাই ধরেন সিভি, আমরা আমাদের লজিক লিখে ফেলছি কিন্তু ডাটাটা আসতেছে ডাটাবেস থেকে। তার মানে আমাকে আর এখানে হাত দিতে হবে না, আমার এই করলেই আমার কাজে গেল, ঠিক আছে। আমি যদি লিমন লিখে দেন, লিমন চলে আসবে, দেখেন সেভ লিমন। এজ ধরেন দিলাম 30 দিলাম লেকচারার। দেখেন বিষয়টা আবার একটু ক্লিয়ার করি কি হচ্ছে। প্রথমে আমাদের ডাটাবেজে আমাদের ডাটা সেভ আছে, নেম এজ এডুকেশন আছে। তো আমরা একটা সিভি মেকার ফাংশন প্রথমে লিখলাম, যে নেম এজ আর এডুকেশন তার দরকার কিন্তু সে পাচ্ছে না। তো সে কি করে, এটা প্রিন্ট করে দেয় এর মধ্যে, এই যে ডাইনামিক্যালি নেম এজ এডুকেশনকে নিয়ে এর মধ্যে নেম এজ এডুকেশন প্রিন্ট করে দেয়। তার মানে তার এই ডাটা তিনটা লাগবে। আচ্ছা গেল, এই ডাটা আমি পাবো না কারণ এই ডাটা আছে ডাটাবেজে। সেই ডাটাবেস কল করার জন্য আমরা একটা ফাংশন লিখলাম ফেজ ডাটা। সেই যে ডাটাটা নিয়ে আসছে ডাটাবেজ ডট নেম, এই যে ডাটাবেজ ডট নেম লিমন, লিমন এর মধ্যে ঢুকে গেল। ডাটাবেজ ডট এজ 30 এর মধ্যে ঢুকে গেল। ডাটাবেজ ডট এডুকেশন লেকচার এর মধ্যে ঢুকে গেল। নেম এজ এডুকেশন পেয়ে গেলাম। এখন পাওয়ার পরে আমরা করবো কি, এই সব ডাটাকে এর মধ্যে আমরা পাস করে দিব। আর আমরা কি জানি, পাস করার নিয়ম হচ্ছে আগে এই ফাংশনটা কল করব, কল করার পরে এইটার পেটের মধ্যে কি করবো, এই ফাংশনটাকে ঢুকে দিব, ঢুকে যা। তাহলে এই ফাংশন যদি ঢুকে গেল তাহলে এর মাধ্যমে রিসিভ হবে। এই যে এখন এই ফাংশনটাই এই মুহূর্তে এই ফাংশন, তখন এই ফাংশনটা কল করে দিলাম, এ চাচ্ছে তিনটা ডাটা, এই যে তিনটা, এই তিনটা আমরা এখানে জানি, এই তিনটা আমরা দিয়ে দিলাম। এখন এই তিনটা যখন কল হয়ে গেল তখন এইটা কল হয়ে যাবে, তখন এই যে সে প্রিন্ট করে দিল। তার মানে আমার এই ডাটাবেস এখন পরিবর্তন করলেই আমার এই ডাটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন কিভাবে সিভি বানায়? ভাই বুঝছেন? এইটা একটা রিয়েল লাইফ প্রজেক্টই, মানে আমরা খালি দুইটা জায়গায় ফেক করছি। সেটা কোন জায়গায় আমি বলি, এই ডাটাবেসটা আমাদের আনার কথা ছিল কোথা থেকে, ডাটাবেস থেকে। ওইটা না করে আমরা একটা অবজেক্ট লিখছি, এই জাস্ট, আর কিছু না। আমরা যখন ডাটাবেস থেকে কল করবো তখন কিন্তু আলটিমেটলি ও একটা অবজেক্ট কি হবে, বুঝতে পারছেন। শুধু আমাদের ওখানে 2-3 সেকেন্ড লাগতে আমাদের লাগেনি, এটা এরকম। আর এখানে একটা ফেক করছি, সেটা হচ্ছে এই সিভিতে আমরা একটা ডিজাইন করার কথা ছিল, এটা করি নাই, এই যে জাস্ট এরকম ফ্ল্যাট লিখে দিচ্ছি। আর আপনার সময় নিয়ে যদি এটা ডিজাইন করেন আর এইটা যদি ডাটাবেসে আসলেই থাকে তাহলে কিন্তু আপনার এইটাই একটা লজিক, ঠিক আছে। এই একজনের ডাটা যে আনতেছেন, আইনে যে সুন্দর করে অর্গানাইজ করে এনে এবার প্রিন্ট করতেছেন, এই পুরো কাজটা কিন্তু অনেক কঠিন। আপনার যে আমরা যে বিডিজের সিভি গুলো দেখি, এটা কিন্তু এভাবেই তৈরি, বুঝতে পারছেন। একটা জায়গায় কল করা আছে আর একটা জায়গায় কি করা আছে, সিভি বানানোর ডিজাইন গুলো আছে, লজিক। এই দুইটা মিলে কি করতেছে, এই সিভিটা প্রিন্ট করে দিচ্ছে, বুঝতে পারছেন। রিভার বোঝা গেছে কিছুটা? জি ভাই। বোঝা যাবে, শোনো। একবারে হচ্ছে শুধু শুনলে মানুষ 30% বুঝে, শুধু শুনলে। তারপর যখন তুমি নিজে হাত দিয়ে করবা তখন দেখবা যে
এটা 60% উন্নতি হয়ে যাবে বোঝার লেভেলটা, যখন নিজে হাত দিয়ে করবা। তারপর যখন 2 দিন করবা তখন দেখবে 80%, বুঝছো? আর 20% তোমাদের অভিজ্ঞতা লাগবে, মানে তুমি যত বেশি করতে থাকবে তত দেখবে যে আস্তে আস্তে, মানে এটা খুবই কাজে লাগে। কেন কাজে লাগে? আমরা এত বড় ফাংশন তো লিখতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমাদের ওই একটা পেটের মধ্যে আর একটা এমনি ঢুকাইতে হয়, বুঝতে পারছো? তা নাহলে দেখো, এই কাজটা করার পর কিন্তু আমাকে এটা কল করতে হবে, মানে এই কাজটা এখন 1 ঘন্টা লাগতে পারে, সারাদিন লাগতে পারে। এমন অনেক প্রজেক্ট আছে জানো, যে সারাদিন ডাটা আনতে হয়, সারাদিন ধরে। তো সারাদিন ডাটা আনার পরে তুমি কি করবা? ওকে, তোমার কম্পিউটার কি বসে থাকবে? তখন তুমি করবে কি, ডাটা আনার পরে এটাকে কল করে দিবে। মানে এই ফাংশন আগেই লেখা আছে, কিন্তু রান হবে কখনো ওই 1 ঘন্টা পরে, ঠিক আছে? এই জন্য আমাদের এই কল ব্যাক ফাংশনটা খুবই জরুরি, আমাদের খুবই লাগে। আচ্ছা, আশা করি অনেকটা মানে অনেক হেভি একটা কন্টেন্ট হচ্ছে, এটা আমি দিয়ে দিব না আজকে, কোড ভিডিও তো থাকবেই। এইটা একটু বেশি করে প্র্যাকটিস করে, ঠিক আছে? এটাকে বলে কল ব্যাক ফাংশন। আমরা দেখবা জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় অনেক কল ব্যাক ফাংশন ইউজ করবো। কেন ইউজ করবো? আমি একটু ইউজ করছিলাম, এই যে এটাকে, যে ম্যাপ ফাইন্ডের মধ্যে আরেকটা ফাংশন দেখছো, এই ফাইন্ড হলো একটা ফাংশন, যেটা এডপেড মধ্যে আরেকটা ফাংশন দেখছো। তাহলে এইটাই কি ফাংশন বলো তো? এই ফাইন্ডের মধ্যে যে আরেকটা ফাংশন দেখতেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটু, এটাকে কি বলে বলো? এটাকে কি ফাংশন বলে? এটাই তো মাত্র শিখাইলেন, ইয়া হ্যাঁ, কল ব্যাক ফাংশন, ঠিক আছে? কল ব্যাক। হ্যাঁ, একটা ফাইন্ড যখন কল করছি, এটা কিন্তু অবজেক্টের মধ্যে একটা মেথড, তাই না? জি, অবজেক্টের মধ্যে মেথড, ওই মেথড তো আসলে ফাংশনই, তাই না? ওই ফাংশনের পেটের মধ্যে আবার কারে ঢুকেছি আরেকটা ফাংশনকে। সে ওই ডাটাটা, ওই যে ও নিজে নিজে এটা রান করে করে ওই আইটেমের মধ্যে, ওই প্যারামিটারের মধ্যে ডাটার মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? ওই ডাটাটা পরে আমরা যে অ্যাক্সেস করতে পারি। এটা ওই যে ওই কল ব্যাক বুঝতাম না জন্য আমাদের তখন মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারছো? এখন যেহেতু আমরা বুঝি, আমরা এটা নিয়ে আর চিন্তা করবো না যে এটা কি হচ্ছে, এটা তো আমরা বুঝি। কালকে ক্লাস আছে? কালকে কি বার? মঙ্গলবার। বুধবারে করো তাহলে, একদিন গ্যাপ দাও না। আজকেই তো মঙ্গলবার। আজকে সোমবার। কই সোমবার? আজকে 10 তারিখ না? হ্যাঁ, আজকে টুয়েসডে, তুমি ভুল ভাবতেছো। আজকেই মঙ্গলবার, কালকে বুধবার। হুম। হ্যাঁ, আমাদের আবার শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল তো, ওইটা আবার ক্যান্সেল হয়ে গেছে, এটা আবার জানুয়ারিতে চলে গেছে। আর মাঝখানে যে শীতকালীন বন্ধ আছে না, অবকাশ, হ্যাঁ। ওইটার পরে যে হবে আর কি এখন। মানে ওই যে আর ভাই, ফাইবারে যদি একটা ওয়েবসাইট চাই অ্যাকাউন্ট খুলতে গেলে, কই যাচ্ছে, এখন দেওয়ার দরকার নেই, এটা পরে দিও। রিফার ডট বিকজ অফ দিছি আগের বার অ্যাকাউন্ট, দিয়ে দেওয়া সমস্যা নেই। ওটা দিছি আগের বার, এবারও নিব। হ্যাঁ, ফাইবারে রেডি কোনো একটা সাইট দিতে হয়, যারা ক্লায়েন্ট কিন্তু ঢুকে তোমার কাজ দিবে, তুই ঢুকে দেখে যে খেলনা কিছু বানায় রাখছে বা কাজ করে না, কিন্তু রেগে যাবে। কাছে না আমি দেয় ভালো, বুঝছো? আমি আমি যে মনে করছি একবারে আব্বুর নামে সব খুলুম, ফাইবার টাইবার যা আছে। হ্যাঁ, তাহলে আব্বুর নামে বানাবি ইয়া নাই, খালি খালি নাম থাকবে তোমার, আব্বার ইউজ করবে তুমি, এই আর কি। না, আব্বুর নামে ওয়েবসাইট বানায় রাখছি কিন্তু ইয়া নাই, হোস্টিং মানে ডোমেইন হোস্টের নাম নাই। না না, ওই ওয়েবসাইটে তোমার আব্বুর নাম লাগবে না, ওটা জাস্ট ইয়া, তুমি তোমারটাই দিতে পারো, সমস্যা নেই। ওটা তো আর তোমার ওই যে ওদের ভেরিফিকেশনের সাথে জড়িত না, বুঝছো? ওটা চাই আচ্ছা, আর কি। ঠিক আছে, ঠাকুর তাহলে পরশু দিন দেখাবে। তাহলে ভাই ইয়া করছি তো, এই যে রিফার ডট ভিগোসফট, ওইটার একটা ওয়ার্ডপ্রেস ইয়া দিয়ে একটা পাসওয়ার্ড দিয়েন, তাহলে ইয়াটা চেঞ্জ করে দিতাম। ওইখানে একটা ওয়ার্ডপ্রেস সাইট দিছো? হ্যাঁ, ওয়েবসাইটটা চেঞ্জ করে দিতাম আগে তাহলে। তো ছিল কোডিং সাইট না? হ্যাঁ, আরে ঠিক আছে, আমি একটা ওয়ার্ডপ্রেস খুলে দেবো তোমার। তাহলে আজকে খুইলা একটু পাসওয়ার্ডটা পাঠাই দিন আমারে, তাহলে আমি যে ওয়ার্ডপ্রেসটা রানিং করে দিতাম। আচ্ছা, কালকে আমার দেবো আছে খালি। তাহলে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আচ্ছা দিয়েন ঠিক কালকে, আছে, হ্যাঁ? হ্যাঁ দিয়ে দেবেন তোমার। আর ভিডিওটা দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।